হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি 2026 আশা করছি সবাই ভালো আছো। তো আসলে যখনই একটু সুযোগ পাই, এমনিতে খুব ব্যস্ততার মাঝে একটু সুযোগ পেলেই তোমাদের সামনে কিছু লেকচার নিয়ে আসি। আশা করি তোমরা কিছু উপকৃত হলেই আমার আসলে আলোচনাটা সার্থক হয় আর কি। তো আজকে ফিজিক্সের 3rd চ্যাপ্টারে বলের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আসলে অনেকেরই মাথা ব্যথার কারণ থাকে, সেটা হচ্ছে পলি বা কুপিকল। তো কুপিকল নিয়ে আসলে তোমাদের মাথা ব্যথা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের এই সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেটা সলভ হয়ে যাবে আর কি। তো কথা না বাড়িয়ে চলো আমরা ডিরেক্টলি টপিক্সে চলে যাই। তো দেখো, আমি এখানে একটা কুপিকল সংক্রান্ত একটা প্রবলেম এঁকে রাখছি। তো এটা একটা বোর্ড কোশ্চেন ছিল, তো এটা ধরেই আমি আজকে আসলে আলোচনাটা শুরু করব আর কি। তো দেখো এখানে মূল ব্যাপারটা কি, তো আমি দেখো তোমরা একটু যে এ হচ্ছে আমাদের টোটাল একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটা এরকম ছিল যে কুপিকল দেহ, এই যে এখানে একটা পি বস্তু রাখা আছে। তো পি বস্তুটাকে রশি দিয়ে বেঁধে একটা কুপিকলের সাথে একটা বি বস্তু 30 কেজি এটা ঝুলিয়ে দেওয়া আছে। তোমরা জানো এটা কিন্তু ঘুরতে পারে, হ্যাঁ এটা ঘুরতে পারে, এটাও ঘুরতে পারে। তো এদিকেও তোমার একটা সুতা দিয়ে এখানে একটা এ বস্তু রাখা আছে। তো পি বস্তুর সাথে সুতা দিয়ে বেঁধে রাখা আছে। আর এখানে এই যে বস্তুটা, যে এই যে ধরো এটা একটা কাঠ বা যে কোনো একটা জিনিস ধরো, এটার উপর দিয়ে যে পি বস্তুটা এইদিকে আসবে অথবা এইদিকে যাবে, হ্যাঁ এটার সাথে যে এই যে এখানে যে মানে বস্তুটা দেওয়া আছে, কাঠটা আছে, কাঠের উপরে তো বস্তুটা রাখা আছে তাই না, পি বস্তুটা। তো এটার সাথে একটা ঘর্ষণ বল দেওয়া আছে 0.2 নিউটন। তো এখানে আমাদের কোশ্চেনটা যেটা মানে সলভ করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখো পি বস্তুর ত্বরণটা বের করতে হবে, ঠিক আছে, পি বস্তুর ত্বরণটা বের করতে হবে, অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের কিছু জিনিস আছে, যে সেটা হচ্ছে যে প্রথমত তোমরা দেখো যে এই যে দেখো আমাদের একটু বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখো পি বস্তুটা সুতা দিয়ে কিন্তু এ বস্তুর সাথে এদিক দিয়ে কানেক্টেড, আবার পি বস্তুটা সুতা দিয়ে বি বস্তুর সাথে কানেক্টেড। তো এখানে আমাদের এ বস্তুর ভরটা দেখো, যেটা আমরা ঝুলিয়ে দিছি সুতা দিয়ে পি বস্তুর সাথে, এটা হচ্ছে 60 কেজি আর বি বস্তুর হচ্ছে 30 কেজি। তো স্বাভাবিকভাবে আমরা যদি সাম্যাবস্থা থেকে এদেরকে ছেড়ে দেই, হ্যাঁ, তো তোমরা যেটা বুঝবা যে বি বস্তুটা এদিক দিয়ে উপরে উঠতে থাকবে আর এ বস্তুটা নিচে নামতে থাকবে, আর পি বস্তুটা হচ্ছে এদিকে আসতে থাকবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে এটাই কাঠের উপর দিয়ে পি বস্তুটা এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে থাকবে। এটাই হওয়ার কথা, কারণ হচ্ছে যে এ বস্তুর ভরটা যেহেতু বেশি, বি বস্তুর ভরটা যেহেতু কম, তাহলে এখানে এই ঘটনাটাই ঘটবে। তো আমরা এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে পি বস্তুর ত্বরণটা বের করবো, বুঝছো। তাহলে পি বস্তুর ত্বরণ বলতে পি বস্তুটা এই যে কত ত্বরণে এদিক দিয়ে কাঠের উপর দিয়ে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, এটা বের করব। আর এখানে পি বস্তুর ত্বরণ মানে এ বি পি সবগুলো ত্বরণ কিন্তু একই, কারণ এটা যে ত্বরণে এদিকে আসবে এ বস্তুটা একই ত্বরণে নিচে নামবে, বি বস্তুটা একই ত্বরণে উপরে উঠতে থাকবে। সো আমরা এদের পি বস্তুর অ্যাক্সেলারেশন বা ত্বরণটা এখানে বের করবো আর কি, ঠিক আছে। আমাদের কোশ্চেনটা হচ্ছে দেখো পি বস্তুর ত্বরণ বের করা, পি বস্তুর ত্বরণ বের করা, পি বস্তুর ত্বরণ নির্ণয়, এই হচ্ছে আমাদের কোশ্চেনটা, বুঝছো। এটা একটা বোর্ড কোশ্চেন। সো আমরা এটা দিয়ে কুপিকলের যে প্রবলেমটা এটা সলভ করার চেষ্টা করবো। তো এখানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো এইটা শুরু করার আগে আমি তোমাদের কার্যকরী বল নিয়ে একটা বা অ্যাক্টিং ফোর্স নিয়ে কিছু কথা বলতে চাই। তো অ্যাক্টিং ফোর্সটা কি? অ্যাক্টিং ফোর্সটা হচ্ছে যেমন ধরো এই যে ধরো সাপোজ এটা একটা বস্তু, ধরো এটা পি বস্তু, ওকে এদিকে টানা হচ্ছে ধরো 20 নিউটন বলে, আবার এদিকে বাধা দেওয়া হচ্ছে 10 নিউটন বলে, ঠিক আছে, এদিকে বাধা দেওয়া হচ্ছে 10 নিউটন বলে। এখন তার মধ্যে অ্যাক্টিং বা রেজাল্টেন্ট ফোর্সটা বা কার্যকরী বলটা অ্যাকচুয়ালি কত আর কি। তো দেখো 20 নিউটনে সেই দিকে আসতেছে, মানে এদিকে তাকে টানা হচ্ছে, আবার 10 নিউটন এইদিকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তার কার্যকরী বলটা হচ্ছে 20 নিউটন মাইনাস হচ্ছে 10 নিউটন, মানে 10 নিউটন। সো 10 নিউটন বলে কিন্তু পি বস্তুটা এইদিকে আসতে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে কার্যকরী বল। তো কার্যকরী তারপরে দেখো এই হচ্ছে আমাদের কার্যকরী বলটা। এবার আমরা এটা নিয়ে একটু ডিরেক্টলি চলে যাই। তো দেখো এখানে আমাদের যে ঘটনাটা ঘটবে, তো তোমরা জানো আমরা যদি সাম্যাবস্থা থেকে এ বি বস্তুটাকে ছেড়ে দেই, তাহলে এ বস্তুটা আমার নিচের দিকে নামতে থাকবে। তো তোমরা জানো বস্তুর একটা ওজন আছে, তো ওজন হচ্ছে W1 ধরে নিলাম আর কি। আর এ বস্তুর যে ওজনটা এটাকে আমরা W2 ধরে নিলাম। তো তোমরা জানো বস্তুর ওজন কিন্তু খাড়ার নিচের দিকে ক্রিয়া করে, বুঝছো, যে এখন এ বস্তুর ওজন হচ্ছে W1, এটা নিচের দিকে ক্রিয়া করতেছে, মানে এ বস্তুটা ওজনের সমান একটা বল নিচের দিকে ক্রিয়া করতেছে। ওজন কিন্তু একটা বল, বুঝছো।
যেমন তুমি আমি যে জায়গায় দাঁড়ায় আছি বা যে জায়গায় বসে থাকি সেখানে আমরা কিন্তু প্রত্যেকে আমাদের ওজনের সমান একটা বল অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো এটাকে আমরা ওজন বল বলতে পারি আর কি। তো ওজনের সমান, তো আমরা প্রথমেই ধরে নিব, দেখো পি বস্তুর সাথে এ বস্তুর একটা টান বল কাজ করতেছে, যেহেতু এটা সুতা দিয়ে বাঁধা, তাহলে এখানে একটা টান বল কাজ করতেছে। এই টান বলটাকে আমরা T1 ধরে নিলাম। আবার দেখো পি বস্তুর সাথে বি বস্তুর একটা টান বল আছে, এটা হচ্ছে T2 ধরে নিলাম। একটু খেয়াল করো, এটাকে আমরা ধরে নিলাম T2। টান বল মানে হচ্ছে যে সুতা দিয়ে যেহেতু বাঁধা, তাহলে এদের মধ্যে একটা টান বল কাজ করে। যেমন ধরো আমি যদি আমার এই মার্কারটাকে সুতা দিয়ে বেঁধে রাখি, তাহলে সুতার জন্য কিন্তু মার্কারটা নিচে নামতে পারতেছে না, হ্যাঁ, সুতার টানের কারণে। সো এই যে মার্কারটাকে যে সুতার টান দিয়ে ধরে রাখছে, তো এটাকে কিন্তু আমরা এই মার্কার এবং ওই সুতার মধ্যে ভর্তি টান বল হিসেবে চিন্তা করতে পারি। তো এখানে পি বস্তু আর এ বস্তু টান বল T1, আর পি বস্তু আর বি বস্তু টান বল হচ্ছে T2। তো এখানে বেসিক কনসেপ্টটা তোমরা একটু খেয়াল করো, যখন তুমি সাম্যাবস্থা থেকে দুইটা বস্তুকে ছেড়ে দিবা, তখন তোমার এ বস্তুটা কি নিচে নামবে, কারণ এটার ওয়েটটা বেশি আর এটার ওয়েটটা কি কম। যদি ছেড়ে দাও তাহলে এই বস্তুটা ধীরে ধীরে উপরে উঠবে, এই পি বস্তুটা এদিকে গড়ে আসবে আর এ বস্তুটা নিচে নামতে থাকবে। এটাই তো হওয়ার কথা, তাই না? ওকে, তাহলে আমরা যদি এ বস্তুর কার্যকরী বলটা একটু বের করতে চাই আর কি, কার্যকরী বলটা। তো দেখো কার্যকরী বলটা আসলে কি, কার্যকরী বলটা এ বস্তুটা কিন্তু তার ওজনের সমান একটা বল নিচের দিকে ক্রিয়া করতেছে, যার কারণে সে নিচে পড়বে আর কি। এই ওজনের সমান। দেখো আমি যদি এটাকে সুতা দিয়ে বেঁধে রাখি এই মার্কারটাকে, তাহলে মার্কারের তো একটা ওয়েট আছে, তো এই ওয়েটের জন্য সে কিন্তু একটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে এবং এই বলটা তার ওয়েটের সমান। আবার সুতা কিন্তু তাকে বাধা দিয়ে রাখছে, ঠিক আছে? এই যে দেখো এই মার্কারটা যদি নিচে নামে, তাহলে বোঝা গেছে তার ওজন বলটা বেশি আর সুতার টান বলটা কি কম, যার কারণে সে নিচে নামতেছে। আবার মনে করো যে একটা সুতা তাকে এভাবে টেনে উপরে তুলতেছে, তাহলে সেক্ষেত্রে তার ওজন বলটা যেটা নিচের দিকে ক্রিয়া করতেছে এটা কম, আর সুতার টান বলটা হচ্ছে কি বেশি, যার কারণে সে সুতা নিয়ে উপরে উঠতেছে, সুতাটাকে টেনে উপরে তুলতেছে। এখানেও একই রকম ঘটনাই ঘটবে। তাহলে দেখো এ বস্তুটা যেহেতু নিচের দিকে টানতেছে, তাহলে বোঝা গেছে এই যে টান বলটা T1 এর মানটা যেটা তাকে উপরের দিকে টানার চেষ্টা করতেছে, মানে সে যে মানে এ বস্তুটা যে নিচে পড়তে পারতেছে না বা নিচে যখন পড়তে চায়, সুতা কিন্তু তাকে একটা টান দেয়, এই টান বলটা হচ্ছে T1। আর এ বস্তুটা যখন নিচে পড়ে তার ওজনের সমান একটা বল এসে নিচে পড়ে, এই ওজনটাকে আমরা W1 ধরতে পারি, ঠিক আছে? তো তোমরা জানো ওজন W সমান হচ্ছে mg, হ্যাঁ। তো এই হচ্ছে mg। আবার এই যে F সমান কি লিখতে পারি বলো তো আমরা? mg, কারণ ওই যে বললাম না ওজন বল, ওজন মানে একটা বল, ঠিক আছে? তাহলে আমরা যদি এ বস্তুর জন্য জিনিসটা লিখতে চাই, দেখো এ বস্তুর জন্য আমাদের কি হবে ব্যাপারটা? এ বস্তুর জন্য কার্যকরী বলটা কি হবে লক্ষ্য করো একটু। এ বস্তুর জন্য কার্যকরী বলটা হবে যে দেখো এখানে কিন্তু তোমার যে কার্যকরী বলটা আমি শুরুতেই তোমাকে বুঝাইছিলাম যে এখানে W1টা অবশ্যই বেশি আর সুতার টান বলটা কম। W1টা বেশি হওয়ার কারণে তার ওজন বলটা বেশি হওয়ার কারণে সে নিচে নামতেছে, আর সুতার টানটা কম দেখেই সে নিচে নামতে পারতেছে। তাহলে এ বস্তুর কার্যকরী বলটা হচ্ছে, আমরা যদি বলি W1 মাইনাস হচ্ছে T1। দেখো কারণ এখানে ডেফিনেটলি তার ওজন বলটা বেশি, এই জন্যই সে নিচে পড়তে পারতেছে, হ্যাঁ। তো এই যে এখানে তার ওজন বলটা হচ্ছে W1 আর হচ্ছে তার সুতার টান হচ্ছে T1। তাহলে W1 থেকে যদি আমরা T1টা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা তার কার্যকরী বলটা পাবো, ইকুয়ালস টু হচ্ছে কার্যকরী বল বা অ্যাক্টিং ফোর্স, কার্যকরী বল। বুঝছো ব্যাপারটা? তো আমি আগে ওই কার্যকরী বলটা তোমাকে বুঝাইছিলাম। যেমন ধরো আমি সুতা তাকে 10 নিউটন টান দিয়ে রাখছে, কিন্তু তার ওজন বল 20 নিউটন, তাহলে সে 10 নিউটনের নিচে নামবে। তাহলে এখানে কার্যকরী বলটা কি, নিচের দিকে 20 নিউটন ওজন বল আর উপরে সুতার টান হচ্ছে 10 নিউটন, তাহলে 20 মাইনাস 10 ইকুয়াল টু কার্যকরী বল। তাহলে তো এখানে দেখো, তো আমরা যদি এ বস্তুর ওজন সমান তো তোমরা জানো ওজন একটা বল, আমি এখানে লিখে রাখছি mg। তাহলে তার ভরটাকে যদি আমরা m1 ধরি, দেখো তার ভরটাকে যদি আমি m1 ধরি, তাহলে তার ওজনটা হচ্ছে m1g মাইনাস এ হচ্ছে গিয়ে তোমার T1, ওকে, ইকুয়াল টু কার্যকরী বল। তো কার্যকরী বলের সূত্র তো স্যার F ইকুয়াল টু ma, এটা আমরা সবাই জানি F ইকুয়াল টু কি ma। তাহলে হচ্ছে গিয়ে m1a। তাহলে এই যে দেখো কার্যকরী বলটা হচ্ছে তোমার m1a, তাহলে F ইকুয়াল টু ma। তাহলে যেহেতু এ বস্তুর ভরটা হচ্ছে m1, তাহলে কার্যকরী বলটা হচ্ছে m1a। এই ত্বরণটাই আমাদেরকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? ওকে, এটাকে আমরা একটা 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম, বুঝছো? তারপরে দেখো এবারে যদি আমরা, এটা কিন্তু এ বস্তুর জন্য, এবার যদি আমরা বি বস্তুর জন্য লিখতে চাই, দেখো বি বস্তুর জন্য কি হবে স্যার?
বি বস্তুর জন্য খেয়াল করো, বি বস্তুর ক্ষেত্রে কিন্তু আবার যেহেতু বি বস্তুটা উপরে উঠতেছে, তখন তার যে ওজন বলটা নিচের দিকে ক্রিয়া করতেছে, এটা থেকে কিন্তু টান বলটা বেশি হওয়ার কারণেই বি বস্তুটা উপরের দিকে উঠতেছে। তো সেক্ষেত্রে বি বস্তুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই টান বলটা বেশি আর তার ওজন যেটা এটা কম। দ্যাট মিনস ডব্লিউটা হচ্ছে কম, ইকুয়াল টু হচ্ছে তার কার্যকরী বল, ইকুয়াল টু তার কার্যকরী কি তোমার বল। এখন তুমি দেখো যে T2 মাইনাস ডব্লিউ টু সমান আমরা কি লিখতে পারি, M2G ইকুয়াল টু, আর কার্যকরী বল হচ্ছে MA। তো এখানে তার ভর যেহেতু M2, তাহলে আমরা M2 লিখবো। তাহলে এ বস্তুর ভরটাকে আমরা M2 ধরে নিলাম আর কি, বি বস্তুর ভরটাকে আমরা M2 ধরে নিলাম। তাহলে বি বস্তুর কার্যকরী বলটা হচ্ছে কি বলতো, সুতার টান যেহেতু বেশি, এটা মাইনাস বস্তুর ওজন বলটা এখানে কম, এই জন্য এটা উপরে উঠতেছে, আর ইকুয়াল টু কার্যকরী বল MA। তাহলে এখানে বি বস্তুর জন্য আমরা M2 লিখবো, যেহেতু বি বস্তুর ভর M2। ওকে, এই হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে দেখো আমরা যদি একটু তোমাদের সহজ করে দেই, দেখো তো এবারে আমরা একটু দেখবো যে আসলে দেখো এবারে আমরা দেখবো যে আমার এখানে এই পি বস্তুর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে। দেখো পি বস্তুর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে, পি বস্তুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে আমি একটু এখানে লিখি। দেখো পি বস্তুর ঘটনাটা, পি বস্তুর ক্ষেত্রে যেটা ঘটবে পি বস্তুর জন্য, তো পি বস্তুর জন্য হবে হচ্ছে, দেখো পি বস্তুটা কিন্তু এদিকে আসতেছে। পি বস্তুটা যেহেতু এই বস্তুর ভরটা বেশি, ওজনটা বেশি, তাহলে এই সুতাটা নিচে নামবে, এই বস্তুটা এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। তো পি বস্তু যখন তোমার এদিকে আসতে থাকবে, তাহলে তার ক্ষেত্রে কার্যকরী বলটা কি, আসলে তারকে আমরা দেখব। তার ক্ষেত্রে দেখো এই টান বলটা কিন্তু বেশি, এই যে সুতার টেনে টেনে তাকে এইদিকে নিয়ে আসতেছে। এই যে সুতার টানটা কেন হচ্ছে জানো, এই বস্তুটা সুতা দিয়ে বাঁধা আছে, এই জন্য পি বস্তুটা গড়িয়ে গড়িয়ে এদিকে আসতেছে। তার মানে তার ক্ষেত্রে কিন্তু তোমার T1টা বেশি। তাহলে আমরা লিখব T1 মাইনাস, খেয়াল করো T1 মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাকে বাধা দিচ্ছে কে, আসলে পি বস্তুটাকে বাধা দিচ্ছে কে, পি বস্তুটাকে বাধা দিচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে এই সুতার টান বল T2 তাকে বাধা দিচ্ছে। দেখো পি বস্তু যখন এদিকে মানে গড়িয়ে আসার চেষ্টা করে, তখন এই সুতা দিয়ে যখন এই বস্তুটা বাধা, তাহলে এই T2 টান বলটা কিন্তু তাকে কিছুটা বাধা দিচ্ছে যে তুই এদিকে যাইস না, হ্যাঁ, তাকে টেনে ধরে রাখার চেষ্টা করতেছে। আরেকটা জিনিস তাকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে এই ঘর্ষণ বলটা। দেখো এই পি বস্তুটা যখন এই কাঠটার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরে চলতেছে, তা কাঠের পৃষ্ঠের সাথে পি বস্তুর অবশ্যই একটা ঘর্ষণ হচ্ছে, এবং এই ঘর্ষণ বলটা কিন্তু তাকে বাধা দিচ্ছে। সো দুইটা জিনিস তাকে একসাথে বাধা দিচ্ছে। তাহলে এখানে তার জন্য অবশ্যই T1টা বড়, আর T1 বড়, আর তার ক্ষেত্রে মানে যে একটা বল তো T1 বড়, কিন্তু তাকে বাধা দিচ্ছে দুইটা জিনিস, এটা হচ্ছে ঘর্ষণ বল আর হলো T2 টান বল। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা একসাথে যোগ করে, তোমরা জানো ঘর্ষণ বলকে F দিয়ে প্রকাশ করা হয়, আর হলো গিয়ে আমাদের এই T2, এই দুইটা একসাথে ইকুয়াল টু হচ্ছে গিয়ে কার্যকরী বল। এখন পি বস্তুর কার্যকরী বল কি, পি বস্তুটার ভরটাকে আমরা M ধরে নিলাম, তো পি বস্তুর কার্যকরী বল হচ্ছে MA। তো এটাকে স্যার আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, 3 নম্বর। আচ্ছা, বোর্ডের শেষটা কি দেখা যায় কিনা, বোর্ডের শেষ অংশটা কি দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে, তো যদি দেখা যায় তাহলে আমরা এখন 3টা সমীকরণ পাইলাম। দেখো 1 নম্বর সমীকরণ, এই যে এটা 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3rd ইকুয়েশন। এখন আমরা এই প্রত্যেকটা ইকুয়েশন আমরা যোগ করে দিব। তো যোগ করলে আমরা এইখানে ত্বরণের মানটা বের করতে পারবো। তো চলো তোমরা একটু দেখো, আমরা কিন্তু M1 এর মানটা 60 কেজি, M2 এর মানটা 30 কেজি, আর পি বস্তুর বোর্ডটা হচ্ছে 2 কেজি, হ্যাঁ, আর ঘর্ষণ বল হচ্ছে 0.2 নিউটন। তো আমার আসলে বোর্ডটা ছোটো, এই জন্য আমি সুবিধার্থে চিত্রটা একটু মুছে ফেলতেছি, হ্যাঁ, আমাদের পরবর্তী কাজটা করার জন্য। তো এখন তোমরা একটু দেখো, আমরা এই ইকুয়েশনগুলো যোগ করে দিই। হ্যাঁ, দেখো এই ইকুয়েশনগুলো আমরা যদি যোগ করি, 3টে ইকুয়েশন, তাহলে 1 যোগ 2 যোগ হচ্ছে গিয়ে তোমার 3 যদি করি, তাহলে বাম পক্ষগুলো আমরা আলাদা যোগ করব, ডান পক্ষগুলো ডান পাশ দিয়ে যোগ করব। তাহলে বাম পক্ষগুলো যদি আমি যোগ করি, দেখো তাহলে প্রথম সমীকরণে M1G মাইনাস হচ্ছে T1 প্লাস দ্বিতীয় সমীকরণ হচ্ছে T2 মাইনাস M2G, আর ওইটার বামপক্ষ হচ্ছে কি বলতো, ওইটার বামপক্ষ হচ্ছে তোমার T1 মাইনাস F প্লাস হচ্ছে T2। হ্যাঁ, ওকে, এটা। আর ডান পক্ষগুলো কি হচ্ছে দেখো তো, ডান পক্ষগুলো হচ্ছে তোমার, ডান পক্ষগুলো যদি আমি এখন যোগ করি, দেখো ডান পক্ষগুলো হচ্ছে, এটা ডান পক্ষ হচ্ছে M1 এ প্লাস এটা ডান পক্ষ হচ্ছে M2 এ প্লাস, আর এটা ডান পক্ষ হচ্ছে MA। এ হচ্ছে স্যার আমাদের ফাইনাল হচ্ছে যোগফলটা।
এখন দেখো এখান থেকে আমরা খুব সহজে এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে? তো এখানে দেখো আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদের হচ্ছে যে আমরা যদি পুরোটাকে একটু কাজ করি, M1G মাইনাস হচ্ছে T1 প্লাস হচ্ছে T2 মাইনাস হচ্ছে M2G, হ্যাঁ, এখানে হচ্ছে প্লাস T1, তো এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে ফেলি তাহলে মাইনাসের F মাইনাসের হচ্ছে T2 ইকুয়াল টু, আর সবগুলো থেকে এক কমন নিলে আমরা লিখতে পারি M1 প্লাস M2 প্লাস হচ্ছে M। এই হচ্ছে আমাদের অবস্থা। তো দেখো এখান থেকে আমরা মেবি প্লাসের T2 মাইনাসের T2 ক্যান্সেল আউট করে দিতে পারি, মাইনাসের T1 প্লাসের T1ও ক্যান্সেল আউট করে দিতে পারি। তো ফাইনালি আমাদের থাকতেছে হচ্ছে তোমার M1G মাইনাসের হচ্ছে গিয়ে তোমার M2G আর হচ্ছে গিয়ে আমাদের ঘর্ষণ বল F, আর এদিকে যা আছে তাই M1 প্লাস M2 প্লাস হচ্ছে গিয়ে M। ওকে, এরপরে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এটা রেখে দেই M1 M2 অবশ্যই এটা নিচে চলে আসবে। তো আমি সেক্ষেত্রে একসাথে ইকুয়েশনটা সাজাচ্ছি। দেখো তুমি যদি এখানে একটু রেখে দাও তাহলে এটা কিন্তু নিচে চলে আসবে এটার। সো আমি একবার ইকুয়েশনটা সাজাই নিই, M1G মাইনাস হচ্ছে M2G মাইনাস হচ্ছে F বাই হচ্ছে M1 প্লাস M2 প্লাস হচ্ছে M। সো এই হচ্ছে আমাদের ফাইনালি ওই পি বস্তুটা ত্বরণ নির্ণয়ের সমীকরণ। নিশ্চয়ই তোমাদের চিত্রটা জানা আছে, মনে আছে। তো এই এ বস্তুর মানে পি বস্তুর ত্বরণটা আমরা এখন বের করে দিব। তোমরা যদি চিত্রটা একটু মনে থাকে বা তোমরা যখন প্রথম দিকে দেখো আমাদের M1 এর মান কিন্তু ছিল কত 60 কেজি, বড় বস্তুটা এ বস্তু যেটা। M2 এর মান ছিল 30 কেজি, হ্যাঁ। তারপরে আমাদের ঘর্ষণ বল F ছিল 0.2 নিউটন। চিত্রটা যদি তোমরা আবার আগে থেকে একটু দেখে নাও আর কি। তো এখন আমি সবগুলো মান বসাই দেবো। দেখো তাহলে M1 হচ্ছে গিয়ে আমার 60 ইন্টু জি এর মান 9.8 মাইনাস M2 হচ্ছে গিয়ে 30, জি এর মান 9.8 আর ঘর্ষণ বল হচ্ছে আমার 0.2 বাই হচ্ছে দেখো কত, বাই হচ্ছে গিয়ে আমার M1 প্লাস M2 প্লাস M। তাহলে M1 এর মান হলো 60 প্লাস M2 এর মান হচ্ছে 30 প্লাস আর এই M এর মান ওই যে পি বস্তুটার ভর ছিল 2 কেজি। কারণ সবগুলো যদি আমি কাজ করি তো দেখো আমার এই কাজটা যত আসে, আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে কাজটা করে তোমাদেরকে দেখাই তাহলে হচ্ছে গিয়ে তোমার 60 ইন্টু 9.8 তারপরে মাইনাস 30 ইন্টু 9.8 তারপরে মাইনাস হচ্ছে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 60 প্লাস 30 প্লাস 2, সো 3.19 এ হচ্ছে MS ইনভার্স 2। তো তোমরা জানো ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে দেখো তোমাদের চিত্রটা যখন আমরা প্রথম দেখাইছিলাম, এই যে দেখো আমাদের কপিকলের যে পি বস্তুটা সুতা দিয়ে বাঁধা ছিল, তো পি বস্তুটা কিন্তু কত বলো তো 3.19 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে গড়িয়ে গড়িয়ে কাঠের উপর দিয়ে আসতে থাকবে। তো এই ছিল আজকের আলোচনা কপিকল নিয়ে। আসলে কপিকল বা পলি নিয়ে তোমাদের যাদের মাথা ব্যথা ছিল, আমি মনে করি এই ক্লাসটা যদি তোমরা ফার্স্ট ক্লাস দেখো তাহলে আমার মনে হচ্ছে এই ধরনের সমস্যাটা তোমাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা দেখো আমার কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকের আমার ফ্রেন্ড লিমিট ক্রস করার কারণে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, কিন্তু দেখা যাচ্ছে সেটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব হচ্ছে না। সো তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার আইডিটা ফলো দিয়ে রাখার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।